শুরু করব। শুরু করি। সবুজ বড় অবুঝ, একদম ঠিক কথা, পাক্কা কথা। কিন্তু আমার তো বন্ধু তোমরা, তোমরা অবুঝ হলে তো চলবে না, এবং আমার মনেও হয় না। আমি তো অনেক দিন ধরে মিশছি তোমাদের সাথে। তা আজকে যেটা মানে আমাকে বলা হয়েছে বলতে, যেটা নিয়ে একটু কথা বলবো তোমাদের সাথে, সেটা হচ্ছে আমাদের দুখু মিয়া। আমাদের দুখু মিয়া আসলে কাজী নজরুল ইসলামের ছোটবেলায় নাম ছিল দুখু মিয়া। তাহলে দেখো, আমাদের সাথে সাথে এই অঙ্কের মতো ব্যাপার, দুটো জিনিস কিন্তু চলে এলো। একটা হচ্ছে কেন দুখু মিয়া নাম, আরেকটা হচ্ছে তারপরে তাকে আবার কাজী বলা হলো কেন। নজরুল ইসলাম বললেই তো হতো। এই দুটো আগে সমাধান করি, আমরা দেখি একটু কি বোঝা যায়। অনেক কাল আগে, তোমরা সবাই জানো, আমরা পড়েছি, তোমরাও পড়ছো, আমিও পড়েছি, ভারতবর্ষে মোগলদের রাজত্ব ছিল। তা তার শেষ পর্যায়ে ছিলেন সেই সময়টায়, সেটা প্রায় 17তম, এই নজরুল ইসলামের পূর্বপুরুষরা পাটনার হাজিপুরে থাকতেন। সেই সময় তখন দিল্লির যিনি বাদশাহ, মোগল বাদশাহ, তার ইচ্ছেতে তাদেরকে আসানসোল মহকুমায় চুরুলিয়াতে চলে আসতে হয়। কেন না, চুরুলিয়ায় তাদের ইচ্ছে হয়েছে একটা বিচারালয় স্থাপন করবে, মানে কোর্ট বসাবে। কোর্ট হলে বিচারক দরকার। আরবিতে বিচারককে বলা হয় কাজী। নজরুল ইসলামের পূর্বপুরুষদের একজন এই রকম বাদশার কাছ থেকে কাজী উপাধি পান এবং বিচারক হয়েই এখানে আসেন। অনেক সম্পত্তিরও মালিক হন। তখন তারা গরিব ছিলেন না। এই কাজী যারা হন, তাদের আবার বংশানুক্রমেই, পরম্পরাতেই ওই উপাধিটা তারা বহন করেন। সেই কারণে যেহেতু নজরুল ইসলামের পূর্বপুরুষদের কেউ না কেউ কাজীর কাজ করেছেন, সেই জন্য তাদের বংশ পরম্পরায় সবাই কাজী হিসেবেই কিন্তু তাদেরকে ডাকা হতো। এটা হলো একটা প্রশ্নের উত্তর, কেন কাজী। আরেকটা, দুখু মিয়া কেন। নজরুল ইসলামের যখন বাবাদের সময়, তখন কিন্তু তারা গরিব হয়ে গেছেন। তাদের সেই মোগল আমলে যে সম্পত্তি তারা পেয়েছিলেন, জমি জায়গা ইত্যাদি ইত্যাদি, সে সময় আর নেই তাদের, সেগুলো চলে গেছে অনেক। এখন তারা গরিব। তো সেই অবস্থায় তারা কিন্তু অনেকগুলো ভাই বোন মিলিয়ে, অনেকে 9 জন ভাই বোন, বাবার 2টি বিয়ে ছিল, সে মিলিয়ে 9 ভাই বোন। এবং নজরুলের আগে নজরুলের মা, তার বাবার দ্বিতীয় পক্ষের স্ত্রী, নজরুলের আগে কিন্তু 4 জন সন্তানের মৃত্যু হয়।
এই কারণে নজরুলের জন্মের পর এটা আমাদের মধ্যেও আছে, ছিল, আগে ছিলই, তার নাম দেওয়া হয় দুখু মিয়া। হলো, তাহলে দুখু মিয়াটা আমরা জানলাম, কাজীর ব্যাপারটাও জানলাম। এবার দুখু মিয়াকে নিয়ে আমরা কিছুক্ষণ চলি, কারণ আমাদের বিষয়টাই আছে আমাদের দুখু মিয়া। তো দুখু মিয়া, তার বাবা ওখানেই চুরুলিয়াতে এক মসজিদে ইমাম হিসেবে কাজ করতেন। আর এক মাজার ছিল, মাজার মানে সমাধি ক্ষেত্র, এক ফকিরের মাজার। সে ফকিরের নাম ছিল ফকির পালোয়ান। চুরুলিয়ায় নজরুলদের বাড়ির ওখানে একটা গড় ছিল, রাজার গড়, আর তার পাশেই ছিল একটা পুকুর, পীরের পুকুর বলা হয় তাকে। এক ফকির হাজি পালোয়ান তার নাম, হজ ফেরত, তিনি ওই পুকুর খনন করিয়েছিলেন, কাটিয়েছিলেন। আর সেই পুকুরের পশ্চিম পারে এক মসজিদও স্থাপন করেন। আর তিনি মারা যাওয়ার পর তার সমাধিক্ষেত্র হয় পূর্ব পারে, সেটা হলো সেই ফকিরের মাজার। নজরুলের বাবা ওই মসজিদে ইমামের কাজ করতেন, আর ওই মাজারে খিদমতগার ছিলেন। খিদমত এগুলো সবই আরবি শব্দ, বিনা পারিশ্রমিকে শ্রম দেওয়া, খিদমত। তো তিনি তাই ওইখানটাতে তাই করতেন, তার মানে মাজারকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতেন ইত্যাদি ইত্যাদি। এই ছিল তার কাজ। তাই আর তার আয় উপায় এই দিয়ে চলতো তাদের 11-12 জনের সংসার। দুখু মিয়া ভর্তি হয়েছিলেন ওই মসজিদেরই যে পাঠশালা ছিল, সেই পাঠশালায়। তাকে বলা হতো মক্তাব, আরবি শব্দ। মক্তাব হচ্ছে যেখানে ওই ধর্মীয় পঠন পাঠন দেওয়া হয়। তো মসজিদের নিচে মসজিদ পরিচালনা করত যে বিদ্যালয়কে, সেটা মক্তাব। তার মানে মসজিদ তো একটা ধর্মীয় স্থান, ইসলামের একটা স্থান। কাজেই ওই মক্তবে পড়ানো হতো ইসলামী পুস্তকগুলো, তার মানে কোরআন, হাদিস, এইসব পড়ানো হতো। তো এইগুলো তিনি পড়তেন, তখন ওই মক্তবে পড়তেন। পড়তে পড়তে 1908 সালে তার বাবা মারা যান। তাহলে যে সংসার ওই শুধুমাত্র ওই মসজিদের ইমামের আয়ে চলতো, সে সংসার আরও গরিবির মধ্যে চলে গেল। নজরুল তখন এই অবস্থা, এই টানাটানির মধ্যে, এই আর্থিক যে অনটন, তার থেকে একটু মুক্তি পাওয়ার জন্য নজরুলকে তখন ওই মসজিদে একটা কাজ নিতে হলো। কাজটা কি? ইমাম তো তিনি হতে পারেন না। কাজটা কি? আজান দেওয়ার জন্য শুরু করার কাজ তার। আজান মানে সকালবেলা তাদের সেই পাখি ডাকার আগেই শুরু হয় প্রার্থনা, বিকেলেও হয়, তার একটা নির্দিষ্ট সময় আছে। নামাজের আগে ওইগুলো করা হয়, 5 বার নামাজ, তার সাথে আজানের ব্যাপার থাকে।
সেগুলো শুরু করার দায়িত্বটা নজরুল পেলেন। কিছুটা আয় হলো সংসারে, আর ওই মাজারে খিদমত দিতে শুরু করলেন। মানে মাজারের কাজটাও যেটা বাবা করতেন, সেটাও ওই 8-9 বছর বয়সেই নজরুলকে এই কাজগুলো করতে হলো। তখন দুখু মিয়াকে এই কাজগুলো করতে হলো। এভাবেই চলল দুখু মিয়ার প্রাথমিক শিক্ষা মক্তবে। মক্তবের মৌলবী তিনি আরবি এবং ফার্সি জানতেন। আমি কিন্তু বড়দের জন্য বলছি না, ছোটদের জন্য বলছি। ফার্সি একটা ভাষা, আমরা বলি ফার্সি, পার্সিয়ান বলা হয়, আসলে ইরানের ভাষা সেটা। আর তোমরা জানো আরবি মানে আরব দেশের ভাষা। তো এই ইসলামের সৃষ্টি ওখানেই, কিন্তু আরব দেশেই। হযরত মুহাম্মদ বা তার যে ধর্মগ্রন্থ কোরআন, তাও কিন্তু আরবিতেই। ফলে মূল বিষয়টা পাঠ নিতে গেলে আরবি এবং ফার্সি অবশ্যই জানতে হয়, এবং বেশিরভাগ এখনও মাদ্রাসাগুলোতে এগুলো পড়ানো হয়। তখনও দুখু মিয়া যে মক্তবে পড়তেন, সেখানে তার মৌলবী আরবি ফার্সি শেখাতেন, প্রাথমিক পাঠ দিতেন, যাতে কোরআনের পাঠ নিতে সুবিধা হয়, হাদিসের পাঠ দিতে সুবিধা হয়, বুঝতে সুবিধা হয়। ফলে আরবি ফার্সির প্রাথমিক যে পাঠ, সেটা কিন্তু ওই 8-9 বছর বয়সেই দুখু মিয়া শুরু হয়ে গিয়েছিল। আরেকটা সুবিধে ছিল, পারিবারিক সুবিধে। দুখুর এক কাকা কাজী করিম, তিনিও ফার্সি জানতেন অল্প অল্প, এবং চেষ্টা করতেন ফার্সিতে কবিতা লিখতে, ছড়া লিখতে। এগুলো দুখু মিয়া দেখছে, দেখে উদ্বুদ্ধ হচ্ছে, শুনছে কাকার কাছে, ফার্সিতে যা লিখছেন তিনি সেটা শুনছে, মক্তবে শুনছে মৌলবীর কাছে আরবি ফার্সিতে কোরআন পাঠ। তার মধ্যে জন্ম নিচ্ছে, এবং তার মধ্যে সেই সময় থেকেই ছড়া লেখার বিষয়টা চলে আসে একদম। এবং অদ্ভুত, বাংলার সাথে ওই যা যা পাঠের মধ্যে প্রাথমিকভাবে তিনি পাচ্ছিলেন দুখু মিয়া, ফার্সি এবং আরবি, সে আরবি এবং ফার্সি শব্দ মিলিয়ে বাংলার সাথে মিলিয়ে এই রকম একটা ভাষা তিনি সৃষ্টি করে চলেছেন। তখন কবিতা লিখছেন, ছড়া লিখছেন, যা দেখছেন সেটা নিয়ে, গ্রামের ঘটনা নিয়ে। বাংলা, আরবি, ফার্সি মিলিয়ে এক ভাষা তৈরি হচ্ছে দুখু মিয়ার হাত দিয়ে, আপনা থেকেই। এটা তার জীবনযাত্রার মধ্যেই গড়ে উঠছে এই জিনিসগুলো। 2 বছর বাদে তিনি মক্তব থেকে পাশ করলেন, এবং বাড়ির অভাব দূর করবার জন্য এবং ওখানে যারা মৌলবী ছিলেন তাদের সহৃদয়তায় তিনি মক্তবেই চাকরিটা পেলেন, শিক্ষকতার চাকরি। মক্তবে শিক্ষকতা করেন, মসজিদে আজানের কাজ করেন, আজান দেওয়ার কাজ, মাজারে খিদমত খাটেন, এবং এর পাশাপাশি গ্রামের বাড়ি বাড়িতে মোল্লার কাজও করছে দুখু মিয়া। তার মানে সংসার প্রতিপালনের জন্য যতটা সম্ভব অভাব দূর করবার জন্য দুখু মিয়া কিন্তু তার পরিশ্রম দিয়ে চলেছে। তখন বয়স তখন 10। মোল্লা তোমরা জানো, মোল্লা হচ্ছে আমাদের যে পুরুত, সেরকমই ইসলামে মোল্লা। যে ধর্মীয় কাজ হয় বাড়ি বাড়িতে, বিভিন্ন কাজ তো আছে, ধর্মীয় আদান প্রদান আছে, তো সেইগুলো করতে হয়। তো
এইগুলো চলছে তার। এটা করতে করতে মক্তবের কাজ তার শেষ হওয়ার পর তিনি শিক্ষকতাও করছেন, এই কাজগুলো করছেন, কিন্তু ভালো লাগছে না। লিখেও চলেছেন, পদ্য লিখছেন, ছড়া লিখছেন, ওই রকম 3টে ভাষা মিলিয়ে, ভালো লাগছে না। একটা দল, এখন যেমন থিয়েটার, যাত্রা হয় বা এই ধরনেরই একটা দল তখন চলতো, ওই দিকটাতে বেশি চলতো। ওই দিকটা আসানসোলের দিক, বর্ধমান, বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া, এইসব জায়গাগুলো রাঢ় অঞ্চল। এই রাঢ় অঞ্চলে লেটোর দল বলে একটা গানের দল ছিল। তারা শুধু গান করতো না, গানের সাথে সাথে নাচ করত, এবং নাচ অঙ্গভঙ্গি করে তাদের এক্সপ্রেশন দিয়ে, মানে অনুভূতিগুলোকে প্রকাশ করে, নাচ গানের মধ্য দিয়ে তারা পৌরাণিক কাহিনীগুলোকে তুলে ধরত, বা সেই সময় যে ঘটনাগুলো হচ্ছে সেইগুলো তুলে ধরত। এই লেটো দলের এই কাজ তাকে কিন্তু আকৃষ্ট করে, এবং তার কাকারও এর মধ্যে কিছুটা ইন্ধন ছিল, কারণ কাকাও একটা লেটো দলের সাথে যুক্ত ছিলেন। দুখু মিয়া এইরকম একটা লেটো দলে তখন চলে গেলেন, গান লেখেন, সুর দেন, এবং লেটো দলে কাজ করার জন্যে তার ইয়েতে বেতনও পান। কাজ করার জন্যে তিনি হিন্দু পৌরাণিক বিষয়গুলো পড়াশুনো করতে শুরু করেন, জানতে শুরু করেন, বুঝতে শুরু করেন। রামায়ণ, মহাভারত, সব পুরাণ, তার যে ঘটনা বলি, সেগুলো নিয়ে তিনি গান বাঁধেন। লেটোর দল চলে। একটা সময় এমন হলো যে সেই লেটোর দলের ওস্তাদ হিসেবে দুখু মিয়া কাজ করছে। তারই বাঁধা গান, তারই দেওয়ার সুরে সেই লেটোর দল গান গেয়ে বেড়াচ্ছে এখানে ওখানে সেখানে, অভিনয় করছে তারা। কিন্তু ভালো লাগলো না, এটাও বেশি দিন ভালো লাগলো না। এটাই ছিল দুখু মিয়ার বিষয়। এক, তার মনটা ভীষণ উচাটন থাকতো সৃষ্টির জন্য, সেখানে একটা তৃষ্ণা থাকতো। ওই যে কাজ করছেন, ওই যে লিখছেন, ওই যে কবিতা লিখছেন, ছড়া লিখছেন, ওই যে পৌরাণিক কাহিনীগুলোকে ছড়ার আকার দিয়ে লিখছেন, ফার্সি, আরবি, বাংলা মিশিয়ে, কোনোটাতেই খুব একটা যে তৃপ্তি আসছে এটা কিন্তু আসছে না কিছুতেই। ফলে কোথাও থিতু হতে পারছেন না। লেটোর দলে যখন ওস্তাদ, সেই সময় লেটোর দলের চাকরি তিনি ছাড়লেন। অভাব কিন্তু তখনও তার পিছু ছাড়েনি, অভাব চলছেই, পারিবারিক অভাব। তারপর তিনি চলে এলেন, এসে স্কুলে ভর্তি হলেন, ক্লাস 6-এ একটা স্কুলে। হলো না, সে স্কুলে একটা বছরই। তারপরে তিনি চলে গেলেন আরেকটা কবি গানের দলে। সে কবি গানে কবিয়াল ছিলেন বাসুদেবের কবি গানের দলে চলে গেলেন। কবি গানের দলের মধ্যে গিয়ে সেই একই গান লিখছেন, সুর দিচ্ছেন, আরেকটু উন্নত হচ্ছেন দুখু মিয়া, আরেকটু কবিয়ালদের সাথে মিশছেন, অনেক ঘটনা জানছেন। কবি গানের মধ্যে, কবির লড়াইয়ের মধ্যে গিয়েছিলেন প্রথম কবি গানের দলে ঢোলক বাদিয়ে হিসেবে, ঢোল বাজাবার জন্য চাকরি। তারপর তার প্রতিভার বিচ্ছুরণ হতে শুরু করলো, সেখানে গান বাঁধতে শুরু করলেন, তাতে সুর দিতে শুরু করলেন। এই ছিল তার কাজ। সেটাও কিছুদিন, বেশি দিন চলল না। অভাব তো পিছু ছাড়ছে না কিছুতেই, কাজে তিনি কোথাও থিতুও হতে পারছেন না, স্থায়িত্ব তার কোথাও নেই। ছেড়ে দিলেন, ছেড়ে দিয়ে আবার স্কুলে এলেন। স্কুল করছেন, কিন্তু স্কুল করতে করতে মাতরুন হাই স্কুল, এখানে একটা ঘটনা ঘটে। মাতরুন হাই স্কুলে ক্লাস 6-এ তিনি যখন পড়ছেন, তখন সেখানে তার
হেডমাস্টার মশাই ছিলেন কুমুদ রঞ্জন মল্লিক। এগুলো ঘটনাগুলো চলে আসে আপনা থেকে। একটা ছেলে তখনই সে কবিতা লিখতে পারছে, গান বাঁধতে পারছে, বিভিন্ন ভাষা, 3টে ভাষার মধ্যে সে অল্প অল্প হলেও ঘোরাফেরা করছে, আর সেই সময় সেই ছেলেটি পেয়ে গেল কুমুদ রঞ্জন মল্লিককে। এবং কুমুদ রঞ্জন মল্লিক প্রতিষ্ঠিত কবি, তার স্নেহ পেল সেই ছেলেটি, দুখু মিয়া। সেটা তার জীবনে কাজে লেগেছিল। তারপর সেই মাতৃনে কিন্তু তিনি স্থায়ী হলেন না, ছেড়ে দিয়ে পরের কাজগুলো করতে শুরু করলেন। কবির দলে যখন আছেন তখন সেই সময় এক ক্রিশ্চিয়ান গার্ডের নজরে পড়েন তিনি। তার ভালো লেগে যায় তার তৈরি করা গান, তার লেখা পদগুলো। তিনি দুখু মিয়াকে নিয়ে আসেন নিজের কাছে, প্রসাদপুরে তাকে বাড়িতে রাখেন এবং বেতন দিয়ে রাখেন, কিন্তু গৃহভৃত্য হিসেবে। সেই গার্ড, ক্রিশ্চিয়ান গার্ড, খুব মদ খেতেন। সেটা দুখু মিয়ার ভালো লাগলো না। তিনি 3-4 মাসের মধ্যেই সেই জায়গাটা ছেড়ে দিলেন। ছেড়ে দিয়ে তিনি আসানসোলে চলে এলেন। আসানসোলে এসে একটা চায়ের দোকানে কাজ করলেন, চা রুটির দোকানে। সেখানে ডিশ ধোয়ে দুখু মিয়া। মোহাম্মদ বক্সের দোকান, সেটা চা রুটির দোকান। তাকে আয় করতেই হবে, খাবার জোগাড় করতে হবে, তার জন্য, বাড়ির জন্য। চলল সেখানে। এইখানে দেখা হলো এক পুলিশ ইন্সপেক্টরের সাথে, আলাপ হলো সেখানে। সেই পুলিশ ইন্সপেক্টর, তার কি করে যেন ভালো লেগে গেল। রফিজুল্লাহ সাহেব, তার ভালো লেগে গেল দুখু মিয়াকে। তার লেখা গান ইত্যাদি ইত্যাদি সব শুনতেন। তিনি তাকে নিয়ে এলেন প্রথমে এদিকে গৃহভৃত্য হিসেবে। তারপর তাদের বাড়ি ছিল ময়মনসিংহে। ময়মনসিংহে নিয়ে একটা স্কুলে ভর্তি করে দিলেন। সেই স্কুলে ক্লাস 7 পর্যন্ত পড়লেন, মানে 1টা বছর মাত্র পড়লেন তিনি। তারপর আর পড়তে চাইলেন না। ময়মনসিংহে দরিরামপুর হাই স্কুলে তাকে ভর্তি করে দেওয়া হয়েছিল, কিন্তু 1 বছরই পড়লেন, ক্লাস 7টাই। চলে এলেন, আবার অস্থিরতা। চলে এলেন রানীগঞ্জে শিয়ারশোল রাজ হাই স্কুলে তিনি ভর্তি হলেন, ক্লাস 8। এইখানটায় আবার শৈলজানন্দ মুখোপাধ্যায়কে পেলেন তার সহপাঠী হিসেবে। বন্ধুত্ব গড়ে উঠল তাদের মধ্যে। এবং এই হাই স্কুলেই তিনি বেশি দিন স্থায়ী হয়েছিলেন, অন্তত ক্লাস 10 পর্যন্ত উঠেছিলেন, পড়াশুনো করেছিলেন এখানে। এইখানে পড়তে পড়তে তিনি জানতে পারলেন, শেষ যখন তিনি ক্লাস 10-এ পরীক্ষা দিতে যাচ্ছেন, পরীক্ষা দেবেন, প্রস্তুতিতে শেষ, সেই সময় তিনি দেখলেন অ্যাডভার্টাইজমেন্ট। এবং তিনি দেখলেনও নাকি একদিন যে এক বাঙালি রেজিমেন্ট যাচ্ছে, তার সাথে ছিল তার অভাব অনটন। তিনি দেখলেন যে বাঙালিদের নেওয়া হয় মিলিটারিতে। সেই সময় প্রথম বিশ্বযুদ্ধ, ব্রিটিশরা প্রচুর পরিমাণে সৈনিক রিক্রুট করছে। সৈনিক আনছে কোথার থেকে? না, তাদের দেশ থেকে নয়। ব্রিটিশদের সে সময় যত উপনিবেশ ছিল পৃথিবীময়, সেই উপনিবেশ থেকে তারা সোলজার চাইছে, সৈনিক। সৈনিক ওপরের দিকে নয়, ওপরের দিকে সব ব্রিটিশের লোক, ব্রিটিশবাসী, ব্রিটেনবাসী। সেই দেশ থেকে সৈনিক আসবে না এখানে যুদ্ধ করতে। এ দেশ থেকে, এই দেশগুলোর থেকেই সৈনিক। তো দেখা গেল যে বাঙালিরাও দের নেওয়া হচ্ছে মিলিটারিতে,
প্রথম বিশ্বযুদ্ধ তখন 1917 সাল, তিনি পরীক্ষা টরীক্ষা বন্ধ করে তার অভাব, তার দারিদ্রতা, তার সমস্ত কিছু বাদ দিয়ে তিনি চলে গেলেন মিলিটারিতে এবং সুযোগ পেয়ে গেলেন। 3 মাসের ট্রেনিং, তারপর করাচিতে ক্যাম্পিং, করাচিতে পোস্টিং হলো। এই জায়গাটা দুখু মিয়ার উত্তরণের জায়গা। মক্তবে থাকাকালীন তিনি আরবি ফার্সির প্রাথমিক পাঠ পেয়েছিলেন সেখানকার মৌলবীর কাছ থেকে। তার কাকা কাজী করিম যেহেতু ফার্সিতে তার একটু ভালো লাগার জায়গা ছিল, সেখানে কিছু দেখেছিলেন তার কাজ। আর এইখানে এসে করাচির মিলিটারি ক্যাম্পে একজন পেয়ে গেলেন তিনি, যিনি প্রায় প্রতিদিন রুবায়তি হাফিজ থেকে পাঠ করতেন কবিতা। ফার্সি কবি, ইরানের কবি, বিখ্যাত কবি হাফিজ। হাফিজের কবিতার বিখ্যাত বই রুবায়তি হাফিজ, সেখান থেকে তিনি পাঠ করলে এক মৌলবী তিনি। ভালো লাগছে দুখু মিয়ার সেগুলো শুনতে, তার সাথে বন্ধুত্ব গড়ে উঠল এবং তিনি আরও আরও পার্সি আরবি শিখছেন ওখানটায় এবং লিখতে শুরু করছেন। তার পাশাপাশি আরবি পার্সির লেখা। এই জায়গা করাচির মিলিটারি ক্যাম্প তার জীবনের একটা উত্তরণের জায়গা। এবং আমরা পেলাম নজরুল ইসলামকে, একজন কবিকে, একজন গীতিকারকে, একজন সুরকারকে। উনিশশো 17-তে তিনি গেলেন, বেশি দিন থাকেননি, 2.5 বছরের মতো। 1920 মার্চে ওই রেজিমেন্টকে ডিসলভ করে দেওয়া হয়, মানে তুলে দেওয়া হয়। কেন? বাঙালি বলে নয়, এগুলো ঠিক নয়, একেবারেই তা নয়। কারণ হচ্ছে তখন প্রথম বিশ্বযুদ্ধ শেষ হয়ে গেছে, 1920 সাল। তখন আর ওই অত উপনিবেশ থেকে যে সমস্ত রিক্রুটমেন্ট হয়েছিল, উপনিবেশ থেকে যে সৈনিক আনা হয়েছিল, তাদেরকে আর বেতন দিয়ে দিয়ে পুষতে চায় না ব্রিটিশ সরকার। সেই জন্যে ওই রেজিমেন্টগুলোকে অ্যাবলিশ করা হলো, তুলে দেওয়া হলো। 1920 সালের মার্চ মাসে করাচির থেকে চলে এলেন তিনি কলকাতায়। নজরুল ইসলাম তখন, কাজী নজরুল ইসলাম। তার কিছুদিন আগে একটা ঘটনা ঘটেছিল। ওই 20 সালেরই জানুয়ারি মাসে 7 দিনের ছুটি নিয়ে নজরুল এসেছিলেন। তার গ্রামের বাড়ি চুরুলিয়াতে গিয়েছিলেন, আর কলকাতায় এসেছিলেন কয়েকটা দিন, 3টে দিন। কলকাতায় মুসলিম সাহিত্য ভবনে তিনি উঠেছিলেন। সেখানে আকবর আলীর সাথে আলাপ হয় একজন, আর এক বিখ্যাত লোকের সাথে আলাপ হয় যা তার জীবনের আদর্শ তৈরি করবার জন্য ভীষণ কাজ করে, মুজাফফর আহমেদ। সেই সময়টায় সাম্যবাদ, সমাজতন্ত্র যা বলা হয় সেগুলোর এত বিচ্ছুরণ, এত আলোচনা স্তরে ছিল না। মুজাফফর আহমেদ এই দেশে সমাজতন্ত্রের ভাবধারা পোষণ করতেন নিজের মধ্যে, সেই আদর্শকে পোষণ করতেন।
ওই মুসলিম সাহিত্য ইয়েতে সেখানে মুজাফফর আহমেদের সাথে তার আলাপ হয় এবং ধীরে ধীরে সেটা বন্ধুত্বের পর্যায়ে চলে যায় এবং একটা সময় দেখা যায় মুজাফফর আহমেদ তার বন্ধু, তার গাইড, তার পথপ্রদর্শক মুজাফফরের সাথেই নজরুল ঘুরে বেড়াচ্ছেন, এখানে ওখানে বক্তৃতা দিচ্ছেন, গান করছেন, উদ্বুদ্ধ করছেন জনসাধারণকে সাম্রাজ্যবাদের বিরুদ্ধে, সমাজতন্ত্রের সপক্ষে। কি সমাজতন্ত্র, সাম্যবাদটা কি? বিরাট কিছু কঠিন জিনিস নয়। দেশে যত লোক আছে তারা যেন একটু খেয়ে পড়ে থাকে, তাদের কাজ করতে হবে, কাজও করতে হবে, কিন্তু তার পরিবর্তে তারা এমন কিছু পাবে যাতে সে খেতে পারে, খেয়ে বাঁচতে পারে। একজনের ঘরে কোটি কোটি টাকা, ওনার বক্তব্যের মধ্যেই আছে, একজনের ঘরে কোটি কোটি টাকা থাকবে আর একজনের ঘরে একটা আদলাও থাকবে না, এটা চলে না। এটার বিরুদ্ধে যে মতবাদ, সেটাই সাম্যবাদ। সমানভাবে, মোটামুটি সমান মানে কি সবগুলো সমান হয়ে যাবে? তা তো হতে পারে না। আমি যে কাজ করি সে কাজটা তো আরেকজন নাও পারতে পারে, কিন্তু তিনি তার মতো কাজ করবেন, সেই কাজগুলো তাকে নির্দিষ্ট করে দেওয়া হবে তিনি যে কাজ করেন, এবং সেই কাজের বিরুদ্ধে তিনি কিছু আর্ন করবেন, তিনি কি উপায় করবেন যাতে তার ভরণ পোষণ চলে। হয়তো আমার মতো না চললেও তার মতো চলতে পারে। তাহলে একেবারে এক হতে হবে তা না, কিন্তু তফাৎটাকে কমিয়ে দিতে হবে। ওই যে তফাৎ ছিল 50 গুণ, 100 গুণের তফাৎ, একজন ভিখিরি আর একজন দিনে কয়েক হাজার টাকা আয় করে, এইটা থাকবে না। একজন খেতে পায় না আর একজনের খাবার ডাস্টবিনে পড়ছে, সুকান্ত ভট্টাচার্যের কবিতা, তা হবে না। এই যে সমাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি মুজাফফর আহমেদের কাছ থেকে কিসে মিশে মিশে নজরুলের মধ্যে এটা চলে আসে। তিনি তার গান, এর পরবর্তীকালে গান, তার মিছিল মিটিংয়ে যেগুলো অভিভাষণ যা কিছু বলেছেন, কাজ করেছেন, সবগুলোর মধ্যে তার দেখা যায় যে এই সমাজতান্ত্রিক একটা ধারণা তিনি দিয়ে যাচ্ছেন যেভাবেই হোক। আমরা পেলাম দুখু মিয়াঁ থেকে কাজী নজরুল ইসলামকে, কবি নজরুল ইসলাম, গীতিকার নজরুল ইসলাম, গায়ক নজরুল ইসলাম, আবৃত্তিকার নজরুল ইসলাম, আরও কিছু ছিল, তার ছিল, কিন্তু সেগুলো কম। কিন্তু আমরা গীতিকার, সুরকার, কবি এভাবেই নজরুলকে বেশি পেয়েছি। গল্পও লিখেছেন, খুব ছোট ছোট গল্পকে লিখেছেন, দুই একটা চুটকি নাটকও লিখেছেন, আমি পড়ব সেগুলো। তো এইগুলো ছোটদের জন্য লিখেছেন। তাহলে আমাদের দুখু মিয়াঁ মোটামুটি এইটুকুই ধরে রাখো। এরপর নজরুল ইসলামের জীবনী, সেগুলো তোমরা এতদিনে শুনেছো, নিশ্চয় শুনে ফেলেছো, কারণ তার আসল জন্মদিনটা ছিল ইংরেজিতে 24শে মে 1899, বাংলাতে ছিল সেটা 11ই জ্যৈষ্ঠ 1306। আমরা বাংলা তারিখটা নিয়েই তার জন্মদিন পালন করি, কারণ দেখবে এবছর আমরা নজরুলের জন্মদিন পালন করেছি 26শে মে। ইংরেজি তারিখ ধরে তিনি জন্মেছিলেন 24শে মে, কিন্তু বাংলা তারিখ ওই দিনটাই ছিল হচ্ছে 11ই জ্যৈষ্ঠ। আমরা ঠিক রবীন্দ্রনাথের ক্ষেত্রেও 25শে বৈশাখটাকেই মেনে চলি। সেটা 7ই মেতে তিনি জন্মেছিলেন, আর এবছর সেটা 9ই মেতে পড়েছে, হতে পারে, কিন্তু আমরা 25শে বৈশাখ মানি। নজরুল ইসলামের ক্ষেত্রেও আমরা মানি 11ই জ্যৈষ্ঠ। তো সেইগুলো, এর মধ্যে অনেক অনুষ্ঠান হয়েছে, অনেকে কথা বলেছেন, তোমরা এগুলো নজরুলের অন্যান্য জীবনী সম্বন্ধে তোমরা জেনেছো, কাজে আমি ওর মধ্যে আর ঢুকছি না। আমি দেখছি যে এর মধ্যে এইখানেই নজরুলকে নিয়ে অনুষ্ঠান হয়েছে, আমার খুব ভালো লেগেছে।
আমি শুনেছি অনুষ্ঠানগুলো। আমি কবিতা পছন্দ করি, নাটক পছন্দ করি খুব বেশি করে। আমি কিন্তু অদ্ভুতভাবে দেখলাম কবিতা এখানটায় নজরুলের কবিতা বা নজরুলকে নিয়ে কবিতা মাত্র 3 জন করলেন ছোটদের মধ্যে। আমি লিখে রেখেছি, দাঁড়াও আমি পড়ি সেটা। এটা আরেকটু বেশি হওয়া উচিত ছিল, যদিও সে তো তোমরা পারবে না, তোমাদের বাড়ি থেকেই এই চেষ্টাটা করলে আরেকটু ভালো হতো। যেমন ধরো, আমার খুব ভালো লেগেছে আত্রেয়ী চৌধুরী কবিতা বলেছে, আমি হব সকালবেলার পাখি আর লিচু চোর বাবুদের তালপুকুরে। খুব সুন্দর লেগেছে। খুব ছোট্ট বন্ধু আমার, 5-6 বছর বয়স হবে আত্রেয়ীর, খুব সুন্দর বলেছে ও। আরেকটা খুব সুন্দর অনুষ্ঠান পেয়েছি, সেটা বলতেই হবে। সেটা হচ্ছে লাবণ্য ব্যানার্জি আর এলাক্ষী ব্যানার্জি, 2 বোন, তাদের অনুষ্ঠান খুব ভালো লেগেছে। এটা লিচু চোর ছিল, এই কবিতাটা একই ছিল, বাবুদের তালপুকুরে, কিন্তু এখানে লাবণ্য কবিতাটা বলছে আর এলাক্ষী তার উপরে অভিনয় করে দেখাচ্ছে। এই অনুষ্ঠানটা খুব সুন্দর লেগেছে আমার। এরকম অনুষ্ঠানটা আমি নিজেও করেছি, কিন্তু সেটা আরেকটু অন্য ছিল। কবিতাটা আমি বলছি, এই কবিতাটাই আরেকজন নাচ করছে, সেটা বড় বয়সে, আমি তখন কলেজে সেই সময়। কিন্তু এটা আমার খুব ভালো, কিন্তু এরপরে আর পেলাম না। আরও কবিতা ছিল, প্রভাতী ছিল, ভোর হলো দোর খোলো খুকুমনি ওঠরে, খুকি ও কাঠবেড়ালি ছিল। এগুলো সব প্রচলিত কবিতা, এগুলো তো ছিলই। আর আমি এরকম আরও 2-3টে কবিতা তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে। জানান দেব, শুধু বলে জানান দেব, যাতে এরপরে তোমরা এগুলোকে তৈরি করো। বাড়িতেও বলবে তোমাদের যেন তৈরি করে দেওয়া হয় এই জিনিসগুলো। দেখো কবিতাটা, ছোট্ট কবিতা, খোকার বুদ্ধি। চুন করে মুখ প্রাচীর পরে বসে শ্রীযুত খোকা, কেননা তার মা বলেছেন সে এক নিরেট বোকা। ডান পিঠে সে খোকা এখন মস্ত একটা বীর, হুঙ্কারে তার হাঁস মুরগির ছানার চক্ষু স্থির। 7 লাঠিতে ফড়িং মারেন এমনি পালোয়ান, দাঁত দিয়ে সে ছিঁড়লে সেদিন আস্ত আলোয়ান। ন্যাংটা পুটো দিগম্বরের দলে তিনি রাজা, তারে কিনা বোকা বলা, কি এর উচিত সাজা। ভাবতে ভাবতে খোকার হঠাৎ চিন্তা গেল থেমে, দে দৌড় চোঁ চোঁ আধমহলে পাঁচিল থেকে নেমে। বুকের ভেতর ছপাই নপাই ধুকপুকুনির চোটে, বাইরে কিন্তু চতুর খোকা ঘাবড়ালো না মোটে। হাঁপিয়ে এসে মায়ের কাছে বললে, ওগো মা, আমি নাকি বোকচন্দর, বুদ্ধি রেখে যা। ওই না একটা মোটকু বানর দিব্যি মাচায় বসে লাউ খাচ্ছে, কেউ দেখেনি, দেখি আমি তো সে। দিদিদেরও চোখ ছিল তো, কেউ কি দেখেছেন? তবে আমায় বোকা কাও যে, হ্যাঁ? হাসো কেন? কি কও? এ কি বুদ্ধি হলো? দেখবে তবে, হ্যাঁ বুদ্ধি আমার ভোলা। আর তু 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 লো 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 লো। ওনার কবিতার মধ্যে এগুলো পাওয়া যায়। এটা একটা খোকার বুদ্ধি। দেখো তোমরা আরেকটা দেখি, খোকার খুশি। কি যে ছাই ধানাই পানাই, সারা দিন বাজছে সানাই, এদিকে কারুর গা নাই, আজই না মামার বিয়ে। বিবাহ, বাহ কি মজা, সারা দিন মন্ডা গজা,
গপাগপ খাও না সোজা দেয়ালে ঠেসান দিয়ে, তবু বর হচ্ছে না ভাই। বরের কি মুশকিলটাই, সারাদিন উপোস মশাই, শুধু খাও হরি মটর। শোনো ভাই, মোদের যবে বিবাহ করতে হবে, বিয়ে দাও বলবো, তবে কিছুতেই হচ্ছি নে বর। সত্যি কও না মামা, আমাদের অমনি জামা অমনি মাথায় ধামা দেবে না বিয়ে দিয়ে? মামিমা আসলে এ ঘর মোদেরও করবে আদর। বাস, কি মজার খবর, আমি রোজ করব বিয়ে। খোকার খুশি, এইরকম ছোট ছোট কবিতা উনি লিখেছিলেন, অনেকেই লিখেছিলেন, একটু খুঁজে নিতে হবে এই আর কি, আস্তে আস্তে চলবে। এখন অ্যাকচুয়ালি গান আমরা নজরুলের তো শুনেছি, কবিতাও অনেক শুনেছি, ছোট বড় অনেক সুন্দর সুন্দর সাংঘাতিক সাংঘাতিক কবিতা আছে। আমি একটা নতুন জিনিস না পড়ার লোভটা সামলাতে পারছি না, সেটা হচ্ছে তোমাদের জন্যেই, আমার বন্ধুদের জন্যে। সেটা নিয়ে তিনি ছোট ছোট নাটক লিখেছিলেন। সেই নাটকের একটা নাটক, ছোট্ট একটা নাটক শোনাই তোমাদের। বিখ্যাত শিকারী বাবু ললিত মোহনের বৈঠকখানা। তিনি আজকে শিকারে যাবেন, সেখানে তার পণ্ডিত মশাইয়ের প্রবেশ। বলি, অনলিত, বলি বোকেন্দ্রগন্ধ আসতিছে জানো। ললিত, বোকেন্দ্রগন্ধ কি পণ্ডিত মশাই? পণ্ডিত, আরে তাও বুঝতে পারো না? বোকেন্দ্রগন্ধ হচ্ছে গো তোমার বোকা পাঁঠার খোসবাই, বুঝেছ? ললিত, বুঝেছি পণ্ডিত মশাই, আজ বাঘ শিকারে যাব কিনা তাই ওটা কিনে রেখেছি। তোমার সাথে কি ওই বোকেন্দ্রনন্দন ব্যাঘ্র শিকারে যাবেন? হ্যাঁ পণ্ডিত মশাই, উনি জঙ্গলে খুঁটোয় বাঁধা থাকবেন, আর ওর গন্ধে আকৃষ্ট হয়ে ব্যাঘ্রমশাই যেই উপস্থিত হবেন অমনি মাচান থেকে আমরা তাকে গুলি করব। আহা হা 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 হা, অমন পুরুষ্ঠ পাঠা কিনা ব্যাঘ্রের উদরে যাবে? তা নলিত, এক কাজ করতে পারো, আমারে বাঘ মনে করে দুটো চণ্ডুকি সরসের গুড়ি চুরি মারো না, আমি ওটারে খেয়ে ফেলি। ওটারও একটা সদ্গতি হয়, আমার তোমারও কিছু পুণ্যি হয়। ললি, ওর না হয় সদ্গতি হলো, কিন্তু আপনাকে বাঘ মনে করে কি করে গুলি করি পণ্ডিত মশাই? আপনার গায়ে অবশ্য বাঘের মতো লোম আছে, কিন্তু ল্যাজ সে যাক, কিন্তু বরং আমাদের সঙ্গে আপনি শিকারে চলুন, সেখানে পাঠাও খেতে পাবেন, আপনার কুটুম বাঘের সঙ্গে দেখা সাক্ষাৎটাও হয়ে যাবে। পণ্ডিত, দেখা সাক্ষাৎ না হয় হলো, কিন্তু অসম্বন্ধে বামুন পণ্ডিত বলে চিনতে পারবে তো? পুইদা গাছাটা বের করে সোজা নাকের সামনে ধরবেন, চিনতে আবার পারবে না। সকলে মিলে পণ্ডিত মশাইকে ধরে বেঁধে জঙ্গলে নিয়ে মাচানে তুলেছে। পণ্ডিত মাচান থেকে বলছে, হ সুরেশ, খাপ দিয়ে আর একটু উঁচু করে দাও না, উপরের বাঁশটা যে নাগাল পেতেছি না, একটু একটু বাবা, তোমাকে মাথায় ওটা, ওহ, পেরানটা অর্ধেক বেরিয়ে গেল। ক্রমে রাত্রি গভীর হয়, শিয়ালের ডাক, পাঁঠার ডাক। পণ্ডিত, নলিত, বাঘ আসতে দেরি কত? কি করে বলুন তো? বাঘ তো আর টাইম দেয়নি,
হ্যাঁ নলিত, বাঘের কাছে পাঁঠার মাংসের থেকে মানুষের মাংস অধিক সুস্বাদু। বাঘের ডাক শোনা যায়। নলিত, মাসায় গারু গামছা আছে কেন পণ্ডিত মশাই? হাত মুখ ধোবেন? আরে বুঝতে পারতিস না, আমার পেটের মধ্যে যেন কেমন করতেছে। পাঁঠার আর্তনাদ, বাঘের গর্জন শোনা গেল। নলিত, ওর ডাকটা তো মোটেই সুশ্রাব্য না। উনি তো আর কীর্তন গাইতে আসেননি যে গলাটা মিষ্টি হবে। উনি হচ্ছেন শ্রীমৎ ব্যাঘ্রাচার্য। নলিত, ওই উৎকট গন্ধটা আসতেছে না কেন? আরে পাঁঠার গায়ের খোসবাই একেবারে যে নষ্ট করে দিল। চুপ করুন না, ওটা বাঘের গায়ের গন্ধ। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেন থামলাম। কিন্তু নলিত, মা জগবন দম্বা কি যে নাক নাই যে আর বেটা বদগন্ধ জানোয়ারের পিঠে চড়ে ঘুরে বেড়াবো। আরে তুমি তোমার টর্চ লাইটে দিয়ে এটা দেখো দি, কেন কোন কাবলিওয়ালা হয়তো পাটা চুরি করতে আইছে। আর যদি বাঘ হয় তো কাবুলি বাঘ বুঝি। না, এ তো বিপদ হলো দেখছি। দুটো বাঘের ডাক। নলিত, নলিত, আমার শিগগির মাসানে বেঁধে পালাও। বসুমতীর আমারে টানতিছে। আমি অত্যধিক মাধ্যাকর্ষণের শক্তি অনুভব করতেছি। হরি দুর্গা, দুর্গা দুর্গা, মধুসূদন রক্ষা করো, রক্ষা করো। বাঘের ডাক, ছাগলের আর্তনাদ ও মাচা হইতে পড়িয়া যাওয়ার আওয়াজ। উরি বাবা রে, গেছি রে মধুসূদন। সুরেশ নেমে এসছে। কি ললিত, এত কাছে পেয়েও তোমার এত শিকারের হাতে বাঘটা পালিয়ে গেল কি করবো বলুন? পণ্ডিত মশাইয়ের জন্য তো এই কেলেঙ্কারিটা হলো। ওই দেখুন না বুড়ো বেঁচে আছে কিনা। বাঘটাকে যেরকমভাবে আড়াল করে রেখেছিল তাতে গুলিটা তো ওরও গায়ে লাগতো। আরে এই যে পণ্ডিত মশাই, আরে ছাগলের গায়ে গলা জড়িয়ে যে বেহুশ হয়ে আছেন মশাই। আরে উঠুন 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 উঠুন। বাঘে আমারে খাইয়া ফেলায় না তো? পণ্ডিতের ডায়লগ এখানেই শেষ। নাটক এইটুকুই, ছোট্ট একটা নাটিকা। তো এই রকম উনি আরও ছোটোখাটো কিছু কিছু টুকটাক টুকটাক লিখেছেন। আমি সময় তো অনেকটাই নিয়ে ফেললাম, এবার শেষ করব। একটা আপনাদের সবার জন্যে এবার একটা চিঠি পড়ি। জানি না আপনারা পড়েছেন কিনা। কাজী অনিরুদ্ধ নজরুল ইসলামের ছোট ছেলে অনিরুদ্ধকে লিখছেন নজরুল 1940 সালে। বাবা নীনামণি, তোমারও চিঠি পেয়েছি। চমৎকার লেখা তোমার। তোমাকে এইবার সাহেব বাড়িতে চাকরি করে দেব। তোমার ফুল পেয়েছি, চমৎকার ফুল, সুন্দর গন্ধ। ভগবানকে দিয়েছি তোমার ফুল। তিনি তোমার ফুল পেয়ে খুব খুশি হয়েছেন। তোমাকে চুমু দিয়েছেন তিনি। কালি ফুরিয়ে গেল, তাই পেন্সিলে লিখছি। তোমরা বীর ছেলে হয়ে উঠবে। দুষ্টুমি করো না, কেঁদো না, জল ঘেটো না। আমি রোজ তোমাদের দেখে আসি, চুমু খাই। তোমরা যখন ঘুমো, চণ্ডীর সঙ্গে খেলা করবে, ঘুমোলে আমায় দেখতে পাবে। তখন আমি কোলে নেব। আবার ফুল পাঠিও, তোমাদের ভগবানকে দেব। এতগুলো চুমু নাও। ইতি তোমার বাবা নজরুল ইসলাম। মার্চের 12 তারিখ 40 সাল। এই লোকটি 1942 সালের জুলাই মাসে মুখ হয়ে গিয়েছিলেন, কথা বন্ধ হয়ে গিয়েছিল। মস্তিষ্ক তখনও খোলা ছিল, কিন্তু তার কিছুদিন বাদে স্পিক্স ডিজিজে ধীরে ধীরে তার গোটা মস্তিষ্ক গ্রাস করে এবং তিনি ভাবলেশহীন হয়ে পড়েন। তো 42 সালের জুলাই মাসেই
তা দুটো চিঠি আমি পড়ব, ইচ্ছে করেই পড়ব। তখন ওই লোকটি কত অসংলগ্ন হয়ে পড়েছেন, কিন্তু লিখছেন তখনও লিখতে চাইছেন আপ্রাণ। পনেরোই জুলাই 1942 সাল। জুলফিকার হায়দারকে লিখছেন 2 লাইনের চিঠি, পরিচ্ছন্ন। প্রিয় হায়দার, তুমি এখনই চলে এসো। অমলেন্দুকে আজ পুলিশে অ্যারেস্ট করেছে। আমি কাল থেকে অসুস্থ। ইতি নজরুল। ব্রজকিশোর রায়চৌধুরীকে লিখছেন 15ই জুলাই। আসলে 10ই জুলাই থেকে তার কথা আটকে যাচ্ছিল। প্রিয় ব্রজেন, কাল থেকে তুমি এডিটোরিয়াল লিখবে। আমি অক্টোবরের মধ্যেই ভালো হয়ে যাব। ফাল্গুন থেকে নববসন্তের মতো তেজ পাব, নওজোয়ান হবে, আমার বন্ধুর দেহ হয়ে যাবে, বন্ধু বলেছেন। তোমাদের বৌদি ভালো হয়ে যাবেন, বন্ধু বলেছেন। এরা এখন মাসে 100 টাকা করে পাবেন, বন্ধু বলেছেন। কদিন ম্যালেরিয়া জ্বরে ভুগছে, ও কয়দিন বিশ্রাম করুক। ফাল্গুন মাস থেকে তোমাদের মাইনে বেড়ে যাবে। ফাল্গুন মাস থেকে মনসুর আসবে, ওর মাইনে 300 টাকা হয়ে যাবে। ও ফজলুল থেকে 2 মাস ধরে চিফ মিনিস্টারের পা ধরে কেঁদেছে। ও ফাল্গুন আমারও পা ধরে কাঁদবে। ও আমায় যে ভালোবেসেছিল, সে ভালোবাসা সে স্ত্রীকে বাসেনি, ছেলে মেয়েদেরও বাসেনি। ইতি ইতি নজরুল। আবার লিখছেন, কালীপদ সকালে হেমদত্তকে দেখা করবে, সে সব ব্যবস্থা করবে, তুমি এদের সাহায্য করো। তার 2 দিন বাদে তার শেষ চিঠি, 17ই জুলাই 1942। কোনো একজন বন্ধুকে লিখছেন, আমি ব্লাড প্রেশারে শয্যাগত, অতি কষ্টে চিঠি লিখছি। আমার বাড়িতে অসুখ, ঋণ, পাওনাদারদের তাগাদা প্রভৃতি। সকাল থেকে রাত্রি পর্যন্ত খাটনি। তারপর নবযুগের দুশ্চিন্তা 3-4 মাস পর্যন্ত। এই সব কারণে আমার নার্ভাস শ্যাটার্ড হয়ে গেছে। 7 মাস ধরে হক সাহেবের কাছে গিয়ে ভিখারির মতো 4-5-6 ঘন্টা ধরে বসে থেকে ফিরে এসেছি। হিন্দু মুসলিম ইকুইটির টাকা কারো বাবার সম্পত্তি নয়, বাংলার বাঙালির টাকা। আমি ভালো চিকিৎসা করাতে পারছি না। একমাত্র তুমি আমার জন্য সিনসিয়ারলি অ্যাপিল করেছো, সত্যকার বন্ধু হয়ে। আমার হয়তো এই শেষ পত্র তোমাকে। একবার শেষ দেখা দিয়ে যাবে বন্ধু। কথা বন্ধ হয়ে গিয়ে অতি কষ্টে 2-1টা কথা বলতে পারি, বললে যন্ত্রণা হয় সর্বশরীরে। হয়তো কবি ফিরদৌসির মতো ওই টাকা আমার জানাজার নামাজের দিন পাব। কিন্তু ওই টাকা নিতে নিষেধ করেছে আমার আত্মীয় স্বজনকে। হয়তো ভালোই আছো, তোমার নজরুল। প্রচণ্ড অভাব তখন।
শেষ করি আমার অনুষ্ঠান। তারই কথা দিয়ে শেষ করি। শেষ যে বক্তৃতা তিনি দিয়েছিলেন তার অংশ এটা। এরপরে আর কোনো সভায় তিনি বক্তৃতা দেননি। 1941 সালের এপ্রিল মাসে 5 এবং 6 এপ্রিল ইউনিভার্সিটি ইনস্টিটিউট কলকাতায় তার সম্বর্ধনা সভায় তিনি বক্তৃতা দেন। সেটাই তার জীবনের শেষ বক্তৃতা। তার একটা অংশ পড়ে আমার অনুষ্ঠান আমি শেষ করব। তিনি বলছেন, আমি যশ চাই না, খ্যাতি চাই না, প্রতিষ্ঠা চাই না, নেতৃত্ব চাই না। তবু আপনারা আদর করে যখন নেতৃত্বের আসনে বসান, তবু আপনারা আদর করে যখন নেতৃত্বের আসনে বসান, তখন অশ্রু সম্বরণ করতে পারি না। তাঁর আদেশ পাইনি, তবু রুদ্র সুন্দর রূপ আবার আপনাদের নিয়ে এই অসুন্দর, এই কুৎসিত অসুরদের সংহার করতে ইচ্ছে করে। যদি আপনাদের প্রেমের প্রবল টানে আমাকে একাকিত্বের পরম শূন্য থেকে অসময়ে নামতে হয়, তাহলে সেদিন আমায় মনে করবেন না আমি সেই নজরুল। সে নজরুল অনেক দিন আগে মৃত্যুর খিড়কি দুয়ার দিয়ে পালিয়ে গেছে। সেদিন আমাকে কেবল মুসলমানের বলে দেখবেন না। আমি যদি আসবো হিন্দু মুসলমানের সকল জাতির ঊর্ধ্বে, যিনি একমেব দ্বিতীয়ম, তারই দাস হয়ে। আপনাদের আনন্দের জুবিলি উৎসব আজ যে পরম বিরহীর ছায়াপাত বর্ষা সজল রাতের মতো অন্ধকার হয়ে এলো, আমার সেই বিরহ সুন্দর প্রিয়তমকে ক্ষমা করবেন, আমায় ক্ষমা করবেন। মনে করবেন পূর্ণত্বের তৃষ্ণা নিয়ে যে একটি অশান্ত তরুণ এই ধরায় এসেছিল, অপূর্ণতার বেদনায় তারই বিগত আত্মা যেন স্বপ্নে আপনাদের মাঝে কেঁদে গেল। হিন্দু মুসলমানের দিন রাত হানাহানি, জাতিতে জাতিতে বিদ্বেষ, যুদ্ধ বিগ্রহ, মানুষের জীবনে একদিকে কঠোর দারিদ্র, ঋণ, অভাব, অন্যদিকে লোভী অসুরের যক্ষের ব্যাংকে কোটি কোটি টাকা পাষাণ স্তূপের মতো জমা হয়ে আছে। এই অসাম্য, এই ভেদ জ্ঞান দূর করতে আমি এসেছিলাম। আমার কাব্যে, সঙ্গীতে, কর্মজীবনে অভেদ সুন্দর সাম্যকে প্রতিষ্ঠিত করেছিলাম। অসুন্দরকে ক্ষমা করতে, অসুরকে সংহার করতে এসেছিলাম। আপনারা সাক্ষী, আর সাক্ষী আমার পরম সুন্দর। যদি আর বাঁশি না বাজে, আমি কবি বলে বলছি নে, আমি আপনাদের ভালোবাসা পেয়েছিলাম সেই অধিকারে বলছি। আমায় ক্ষমা করবেন, আমাকে ভুলে যাবেন। বিশ্বাস করুন, আমি কবি হতে আসিনি, আমি নেতা হতে আসিনি। আমি প্রেম দিতে এসেছিলাম, প্রেম পেতে এসেছিলাম। সে প্রেম পেলাম না বলে আমি এই প্রেমহীন নীরস পৃথিবী থেকে নীরব অভিমানে চিরদিনের জন্য বিদায় নিলাম। এই কাজী নজরুল ইসলামের শেষ অভিভাষণ আমাদের দুঃখ মিয়ার। ঠিক আছে, আজকের মতো শেষ করি। তোমরা একটু নজরুলের কবিতাগুলো পড়ো, গান যারা করো তারাও করো আরেকটু। আর একটা কথা আমাকে বলতে হচ্ছে, যদিও আমি সমাজ সংস্কারক নই, ডাক্তার নই, কিছুই নই, কিন্তু আমি যে দেখছি তাতেই আমার মনে হচ্ছে, কষ্টই হচ্ছে আমার। আজ 15 মাস ধরে এই বাচ্চাগুলো স্কুলে যেতে পারছে না, ছোটরা।
বাড়ির মধ্যে বন্দি। আমরাও বন্দি, কিন্তু আমরা তো বড় হয়েছি, আমাদের সহ্য শক্তি, ধৈর্য স্বাভাবিকভাবেই বেশি থাকার কথা। তারা তো এখন ছোট, তাদের তো এখন খেলে বেড়াবার সময়, পড়াশুনোর পাশাপাশি খেলার সময়, বন্ধু বান্ধবদের সাথে গল্প করার সময়, সেটা তারা পাচ্ছে না। কাজে দয়া করে আপনারা তাদের বন্ধু হন। বাড়িতে বড় যারা আছেন তারা তাদের সবসময় গার্জেন হবেন না, দয়া করে বন্ধু হয়ে যান অন্তত কিছু দিনের জন্য, তাহলে কি তার একটা উপকার কিন্তু পাবেন। তা নয়তো যে কোনো সময় এই বাচ্চাদের মধ্যে মনোবিকলনের সৃষ্টি হতে পারে। আমার অনুরোধ, এটা জোর হস্তে অনুরোধ, আপনারা বড়রা ছোটদের বন্ধু হন, এই বন্ধ্যার সময়ে তাদের বন্ধু হয়ে উঠুন। ধন্যবাদ।